দেখি আছে কিনা। আচ্ছা, আগের লাইভে একটু প্রবলেম হয়েছিল, তোমরা চলে আসো। চলে আসো, চলে আসো, দ্রুত চলে আসো। একটু প্রবলেম হয়েছিল যার কারণে। এটা কি আছে? আচ্ছা, ডাটা দিয়ে দেখি, সমস্যা নাই। ওই ক্লাস তো পেজের নিচেই পাবা, এই পেজে চেক করা পাবা। আচ্ছা, আমরা শুরু করে দিই, ঠিক আছে? শুরু করলাম, হ্যাঁ? চলে আসছো, অলমোস্ট 57 জন চলে আসছো, শুরু করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে। তবে দেখো যে হচ্ছে 26শে মার্চের ঘোষণাতে কি হয়, এটা হচ্ছে যে ওয়্যারলেসের মাধ্যমে ফার্স্টে হচ্ছে বঙ্গবন্ধু ঘোষণা দেন এবং পরবর্তীতে কি এম এ হান্নান তিনি কি এই ঘোষণাটাকে হচ্ছে তিনি ট্রান্সলেট করেন। ট্রান্সলেট করার পরে মানে ইংলিশে ট্রান্সলেট করেন এবং সেটাকে কি তিনি দুপুরে এবং সন্ধ্যায় কালুরঘাটের যে হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল সেখান থেকে তিনি কি এই ঘোষণাটা তিনি কি প্রচার করেন। এবং 27শে মার্চ কি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি কি কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই ঘোষণাটা তিনি কি পুনরায় তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সো এইটাই ছিল সোফার স্বাধীনতার ঘোষণা নিয়ে কথাবার্তা। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, এটা হয়তো পরীক্ষায় তোমাদের ওভাবে দিবে না, বাট তোমাদেরকে জাস্ট জানানোর জন্য জানায় রাখা, ঠিক আছে? আগের চ্যাপ্টার তোমরা আগের রেকর্ডেড ক্লাসটাই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওইটা আমি দেখলাম যে অ্যাভেলেবল হয়ে গেছে, ওইটাতে পেয়ে যাবা। ওকে, চিন্তার কোনো কারণ নাই। তারপরে আসো যে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা কীরকম গণহত্যা ছিল তাদের। তো দেখো, পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমেই তারা হচ্ছে ঢাকা শহরের পিলখানা আইপিআর হেডকোয়ার্টার এবং রাজারবাগ পুলিশ লাইন হচ্ছে তারা কি নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। অর্থাৎ এই যে ঢাকার দায়িত্বে ছিল যে মেজর জেনারেল ফরমান আলী, তিনি করেন, তিনি হচ্ছে ফার্স্টে কি ঢাকা শহরের পিলখানার ইপিআর যে হেডকোয়ার্টার এবং হচ্ছে কি রাজারবাগ পুলিশ লাইন, এই দুইটা ছিল হচ্ছে মূলত আমাদের কেন্দ্র, ঠিক আছে? আমাদের মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল হচ্ছে এই দুইটা। ফার্স্টে আমাদের মুক্তিযুদ্ধের ফার্স্ট প্রতিরোধ কিন্তু এখান থেকেই শুরু হয়, ঠিক আছে? ফার্স্ট প্রতিরোধ কিন্তু দেখো যে হচ্ছে পাকিস্তানিদের ভারী অস্ত্রের সামনে কিন্তু হচ্ছে আমাদের এই পিলখানা বা ইপিআর হেডকোয়ার্টারের বা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সের যে সিপাহীরা ছিল তারা কিন্তু সেখানে এই ভারী অস্ত্রের সামনে তারা টিকতে পারে নাই। কিন্তু তাদের প্রাইমারি টার্গেট ছিল এই দুইটা, ঠিক আছে? রেডিও স্টেশন, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেফতার, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা, ঠিক আছে? এবং ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থা সহ সকল কিছু নিয়ন্ত্রণ নেওয়া ছিল হচ্ছে প্রাথমিক দায়িত্ব, ঠিক আছে? হানাদার শহীদের প্রাথমিক দায়িত্ব ছিল। তারপরে দেখো যে হচ্ছে এরপরে কি, তারপরে অপারেশন সার্চলাইটের আওতাধীন যশোর, খুলনা, রাজশাহী, রংপুর, সৈয়দপুর, কুমিল্লায় সেনাবাহিনী, ইপিআর, আনসার পুলিশের বাঙালি সদস্যদের কি নিরস্ত্র করার কথা উল্লেখ ছিল। চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দরের স্থাপনা দখল রাখাও কি তাদের মধ্যে ছিল, ঠিক আছে? ঢাকার বাইরের অপারেশনের দায়িত্বের নেতৃত্ব দেন কে? মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। তাহলে ঢাকার মধ্যে নেতৃত্ব দেন মেজর জেনারেল ফরমান আলী, ঢাকার বাইরে নেতৃত্ব দেন কে? মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এই দুইটা নাম খুবই স্পষ্টভাবে উল্লেখ রাখবা এবং পরীক্ষায় যখনই কোশ্চেন আসবে গঘতে এই দুইটা নাম অবশ্যই উল্লেখ করবা, ঠিক আছে? তারপরে আসো সেটা হচ্ছে যে, তো এইটা ছিল মূলত তার প্রাইমারি দায়িত্ব। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি একটু দেই, সেটা হচ্ছে যে
বঙ্গ এই যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করার এটা হচ্ছে একটা কোড নেম ছিল, বঙ্গবন্ধুর একটা কোড নেম ছিল, ঠিক আছে। বঙ্গবন্ধুর কোড নেম ছিল হচ্ছে বিগ বার্ড, বিগ বার্ড। এবং এই প্রত্যেকটা অপারেশনের মানে ওটা তো অপারেশন সার্চলাইটের মধ্যেই ছিল, বাট বঙ্গবন্ধুকে যে হচ্ছে গ্রেফতার করার যে হচ্ছে মিশনটা ছিল বা বঙ্গবন্ধুকে গ্রেফতার করার যে অপারেশনটা ছিল সেটার নাম ছিল কি অপারেশন বিগ বার্ড। এটা জাস্ট তোমাদের জানার জন্য বললাম, এটা পরীক্ষায় লেখার দরকার নেই, ঠিক আছে। অপারেশন বিগ বার্ড, অপারেশন বিগ বার্ড, ঠিক আছে। এটা বইয়ের কোথাও পাবা না, এটা জাস্ট তোমাদেরকে আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে তোমরা এটা জানার জন্য জাস্ট দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরে দেখো যে হচ্ছে তো বঙ্গবন্ধুর কোড নেম ছিল বিগ বার্ড, আর বঙ্গবন্ধুকে গ্রেফতার করার অপারেশনের নাম কি ছিল অপারেশন বিগ বার্ড। যাই হোক, সো ওইটা বাদ দিলাম। তো দেখো যে হচ্ছে এরপরে কি হয়, এরপরে হচ্ছে তাহলে খাদিম হোসেন রাউফার মানালি, ঢাকার জন্য রাউফার মানালি, আর ঢাকার বাইরে কি খাদিম হোসেন রাজা, এরাই কি করে, এরাই হচ্ছে মূলত গণহত্যাটা চালায়। এরপর দেখো 25 মার্চ রাতে 11:30টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু তারা কি রাস্তায় বেরিয়ে পড়ে। এবং তারা প্রথম অ্যাটাকটা কোথায় করে, প্রথম অ্যাটাকটা করে হচ্ছে তারা ফার্মগেট এলাকায়। প্রথম অ্যাটাক ঢাকায় প্রথম কোথায় অ্যাটাক হয়, এটা যদি কখনো এমসিকিউতে আসে বলে দিবা। প্রথম অ্যাটাক হয় হচ্ছে ফার্মগেট এলাকায়, মিছিলরত কিছু বাঙালি ছাত্র জনতা ছিল, তাদের ওপরে কি প্রথম আক্রমণটা হয়। তারপরে দেখো যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। এবং দেখো যে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানায়, এখানে তো হত্যাযজ্ঞ চলেই, ঠিক আছে। এবং একই সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলগুলোতেও কিন্তু কি আক্রমণ হয়, বিশেষ করে তোমার হচ্ছে জগন্নাথ হল এবং অন্যান্য হলগুলোতেও কিন্তু কি আক্রমণ হয়। জগন্নাথ হল, ইকবাল হল আগে ছিল, এখন সেটার নাম হয়ে গেছে কি জহুরুল হক হল। তারপরে পাকিস্তান সৈন্যরা তারা কি আগুন ধরিয়ে হামলা চালিয়ে তারা হচ্ছে আগুন ধরিয়ে দেয়, ঠিক আছে। তারপরে দেখো যে হচ্ছে অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ডক্টর মুনিরুজ্জামান, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে নির্মমভাবে হত্যা করা হয়। রোকেয়া হলে ছাত্রীদের নির্মম পাশবিক নির্যাতন চালিয়ে হচ্ছে হত্যা করে পাকিস্তানি সেনারা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 জন শিক্ষক সহ 300 জন ছাত্রছাত্রী এবং কর্মচারী নিহত হন। এখন তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, ঠিক আছে, পড়ার বাইরে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে তোমার এই যে তোমাদের হচ্ছে আমাদের এই যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ যে মা বোনের যে আমাদের যে সম্ভ্রমহানি হয়েছিল আমাদের যে মুক্তিযুদ্ধে, এইটাকে হচ্ছে দেখবা যে তোমরা, আমি জানি না তোমরা বই পড়ো কিনা, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বেশি বেশি বই পড়ো। আমি এই মেসেজটা, আমি যখনই এই চ্যাপ্টারটা পড়াই, আমি এই মেসেজটা তোমাদের প্রত্যেকটা জায়গায় দেওয়ার চেষ্টা করি যে দেখো, তোমাকে আমি জাস্ট সিম্পল একটা সমীকরণ দেখাই, একটু কথা বলে নিব। দেখো যে হচ্ছে তোমার শুধুমাত্র দেখো রোকেয়া হলে যদি দেখা যাচ্ছে 150 ছাত্রছাত্রী থাকে, ধরো যে রোকেয়া হলে ছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে 150, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল সাপোজ 150 জন ছিল, ঠিক আছে। তো যখন পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালাইছে, ওরা কি বসেছিল? তোমার কি মনে হয়, তোমার কমন সেন্সে কি বলে, ওরা কি বসেছিল? ওরা কিন্তু বসেছিল না ভাই। আজকে যারা এই তথ্যটাকে জাস্টিফাই, না ওরা খুবই ভালো ছিল, আমরা ও মাই গড, যারা আজকে আবেগে যারা হচ্ছে বিয়ে ভাসাচ্ছে যে না পাকিস্তানিরা খুবই ভালো ছিল, ওরা আমাদের কোনো ইয়েই করে না, আমরা হুদায় যুদ্ধ লাগাই দিছি, ভাই মানে অ্যাটলিস্ট বেসিক কমন সেন্সটা দিয়ে একটু বোঝার চেষ্টা করো যে তারা আমাদের উপর কি পরিমাণ নির্যাতনটা চালাইছিল, তারা আমাদের উপর কি পরিমাণ হত্যাযজ্ঞটা চালাইছিল, ঠিক আছে। এই মানে 71 থেকে যে বাংলাদেশটা, এটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে। তুমি জাস্ট আজকের দিনে, ঠিক আছে, কোনো একটা বাইরের দেশ থেকে বসে কেউ বললো যে হচ্ছে কই মাত্র 2 জন এর সম্ভ্রমহানি হয়েছে, মাত্র 2 জনকে তারা হচ্ছে এরকম ইয়ে করছে, মারছে, রেপ করছে, এই জিনিসটা কি তুমি মেনে নিবা? তুমি একটা ছাত্র হিসেবে মেনে নিবা? কারণ তুমি দেখতেছো যে হচ্ছে একটা সিঙ্গেল হলে ছাত্রী সংখ্যা এত, ধরে নাও, তাহলে বাকি হলগুলোর কি হবে? আরো হল ছিল, তাই না? পুরো হল বাদ দাও, পুরো ঢাকা শহর ছিল,
পুরো ঢাকা শহরেই তুমি বাদ দাও, পুরো দেশ ছিল। এই জিনিসগুলা বিবেক দিয়ে চিন্তা করবা ভাই, বিবেক দিয়ে চিন্তা করবা, প্লাস কি বই পড়বা। কারো কথায় বিশ্বাস করার দরকার নাই। কোনো ফেসবুকে একটা রিলস দেখছো, রিলসে তোমাকে বলতেছে যে হচ্ছে হ্যাঁ কোনো প্রাণহানি হয় নাই, কোনো কিছুই হয় নাই, ঠিক আছে, রিলসে তোমাকে বলতেছে। বাট ইন রিয়েলিটি মুক্তিযুদ্ধ কতটা ব্রুটাল ছিল, এবং আমরা যে আমরা যে বর্তমানে যে মাটিটার উপর দাঁড়ায় আছি না ভাই, এটা যে আমরা কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে আমরা এই মাটির উপর দাঁড়ায় আছি, এইটা তুমি ধারণা করতে পারবে না। সুতরাং মানে ইতিহাস জানো, ইতিহাসকে মানে জাস্ট শুধু পরীক্ষায় লেখার জন্য না ভাই, জানার জন্য ইতিহাস পড়ো, ঠিক আছে? এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো যাই হোক, পড়াশোনার বাইরে কথাবার্তা বললাম। এরপর আসলে হচ্ছে তারপরে দেখো যে হচ্ছে ঢাকায় প্রায় হচ্ছে 7 থেকে 8,000 লোক হচ্ছে নিহত হয়, এবং এই কাল রাতে টোটাল বাংলাদেশে কিন্তু 50,000-এর উপরে লোক কিন্তু এখানে মারা যায়। নদীতে লাশ ভেসেছিল, ঠিক আছে ইভেন। তো যাই হোক, এসব কথা ভাবলে আসলে মনটা খারাপ হয়ে যায় যখন চিন্তা করি যে ওই টাইমটা কেমন ছিল। তারপরে দেখো যে হচ্ছে বাঙালি ছাত্র জনতার প্রতিরোধ যুদ্ধ। তো দেখো প্রতিরোধ যুদ্ধ কিন্তু 26শে মার্চ থেকে শুরু হয়। আমি তোমাদেরকে বলছিলাম যে 26শে মার্চ থেকে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। কিভাবে শুরু হয়? ওই যে বললাম ইপিআর এর হেডকোয়ার্টার আর হচ্ছে কি রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর হেডকোয়ার্টার আর রাজারবাগ পুলিশ লাইন থেকে কিন্তু কি এই প্রতিরোধ যুদ্ধটা কি শুরু হয়। এবং এখান থেকে কি দেখো যে হচ্ছে 26শে মার্চ থেকে 4 এপ্রিলের মধ্যে কি আমরা মোটামুটি প্রতিরোধ যুদ্ধটা একটু গুছায় ফেলি, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠতে থাকে। চট্টগ্রামের সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে সামরিক বাহিনীর বাঙালি অফিসারগণ প্রতিরোধ গড়ে তোলেন, ঠিক আছে? অর্থাৎ পাকিস্তানের যে সোয়াত নামের যে জাহাজটা ছিল সেখান থেকে কিন্তু অস্ত্র খালাস করতে আমাদের বাঙালি অফিসারগণ কিন্তু সেখানে একটা ভালো প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধ গড়ার মধ্যে কারা কারা ছিল দেখো, মেজর শফিউল্লাহ ছিল, তারপরে হচ্ছে সৈয়দ আব্দুল সুলতান ছিল, তারপরে ইপিআর মেজর ওসমান চৌধুরী ছিল, ক্যাপ্টেন আশরাফ ছিল, ক্যাপ্টেন আনোয়ার ছিল, তারপরে কমান্ড্যান্ট মানিক চৌধুরী ছিল, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব ছিল, ক্যাপ্টেন সিআর দত্ত ছিল, উনি মেবি একটা সেক্টর কমান্ডারের দায়িত্ব ছিলেন, ঠিক আছে? এদের নেতৃত্বে কি সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এরপরে দেখো যে হচ্ছে ফার্স্টে তো আমাদের কাছে ভারত তো আগেই তো আমাদেরকে অস্ত্র দেয় নাই, পরে অস্ত্র দিছে। তো ফার্স্টে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে বিভিন্ন অস্ত্রাগার থেকে হচ্ছে আমরা অস্ত্র সংগ্রহ করছিলাম, তারপর হচ্ছে ট্রেজারি থেকে আমরা বিভিন্ন পুলিশ ফাঁড়ি থেকে আমরা অস্ত্র সংগ্রহ করছিলাম, এবং সেখান থেকে কি আমরা প্রতিরোধ যুদ্ধ তৈরি করছিলাম। তারপরে দেখো যে হচ্ছে এই সময় বাঙালিদের যেসব নেতা ভারতে আশ্রয় গ্রহণ করে মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দিতে ভূমিকা রাখেন, তাদের মধ্যে ওই যে তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, তারপরে হচ্ছে মিজানুর রহমান চৌধুরী, ক্যাপ্টেন মনসুর আলী, এরাই মূলত উল্লেখযোগ্য। তারপরে দেখো যে হচ্ছে 1971 খ্রিস্টাব্দের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করার পরে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃবৃন্দদের জন্য কিছুটা ইজিয়ার হয়, ঠিক আছে? এরপর আসো আমরা প্রবাসী বাঙালি সরকার বা মুজিবনগর সরকার নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আসতেছে না, তুমি কমেন্ট করতেছো না নাকি? হ্যাঁ, এবার আসতেছে। দ্বিতীয় পত্র তো আন্তর্জাতিক ইতিহাস। হায় খোদা রে আল্লাহ, কে কে লিখছে এটা? আচ্ছা, যেই লিখুক, দ্বিতীয় পত্রে আন্তর্জাতিক ইতিহাস, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা শেষ করি, তোমরা দ্রুত জিনিসটাকে করো আর কি। ঠিক আছে, আমরা এবার হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকারের এটা দেখি। দেখো যে হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রবাসী বাংলাদেশ সরকারের দেখো যে হচ্ছে গঠন হয় হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন হয় হচ্ছে 10 এপ্রিল, এবং শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমা বৈদ্যনাথ তলার
আম্র কাননে, ঠিক আছে, বা আমবাগানে, ঠিক আছে, কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে, ঠিক আছে, এটা মনে রাখবা, কুষ্টিয়া জেলার, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা নির্ধারণ করা হয়। জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে হচ্ছে মুজিবনগর সরকার গঠন করার পটভূমিটা কী ছিল, যে দেখো আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রবাসী সরকারের যে দাবিগুলো ছিল, সেগুলোকে দেখো এক জায়গায় করে নিয়ে যেতে গেলে আমাদের হচ্ছে একটা সরকারের দরকার ছিল। সেখান থেকে কিন্তু কি মুজিবনগর সরকারের উৎপত্তি, ঠিক আছে, সহজে এইটাই মনে রাখবা। তারপরে দেখো যে হচ্ছে মুজিবনগর সরকারের গঠন, মুজিবনগর সরকারে কারা কারা ছিল, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, পদাধিকার বলে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনী এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তোমরা অনেক সময় এইটাকে হচ্ছে সেনা প্রধানের সাথে গুলায় ফেলো, মানে হচ্ছে সেনাবাহিনীর প্রধানের সাথে গুলায় ফেলো, এইটা করবা না, ঠিক আছে। টোটাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, এবং যেহেতু শেখ মুজিবুর রহমান অনুপস্থিত ছিলেন, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের টোটাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তিনি কি, এবং উপরাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তারপরে দেখো প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ, এবং স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। এরপর আসো সেনাবাহিনীর প্রধান ছিলেন কে? কর্নেল এমএজি ওসমানী, এবং চিফ অফ স্টাফ ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার, ঠিক আছে। তারপরে আসো এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা দেখি। আচ্ছা, তোমাদের কি ব্যাপার, তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না এখানে। অধ্যায় 8-এ বিদেশি ব্যক্তিবর্গে অনেক লোকের নাম, এটা কি MCQ গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অধ্যায় 8-এর জন্য তো এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ দেখো অধ্যায় 8-এ যদি তুমি যাও তখন সাইমন রিংয়ের নাম পাবা, তারপর হচ্ছে জর্জ হ্যারিসনের নাম পাবা, আরও অনেকের নাম পাবা, ঠিক আছে। সো এই নামগুলো তো তোমার হচ্ছে MCQর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের বেলায় আমি যখন রাজশাহী বোর্ডে এক্সাম দিয়েছিলাম, ঠিক আছে, তখন হচ্ছে রাজশাহী বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছিল যে হচ্ছে সাইমন রিংয়ের ব্যাপারে কোশ্চেন আসছিল, ঠিক আছে, যে সাইমন রিং কোন দেশের নাগরিক, ঠিক আছে, এরকম মেবি একটা প্রশ্ন আসছিল আমার যতদূর মনে পড়ে। সুতরাং এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত শেষ করে দেই। দেখো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর হচ্ছে ওই যে বললাম কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার, এই বৈদ্যনাথ তলায় হচ্ছে অম্রকাননী, ঠিক আছে, এই মুজিবনগর সরকার গঠিত হয়। তারপরে দেখো মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল। তারপরে দেখো গঠিত হয় 10 এপ্রিল, শপথ গ্রহণ করে 17 এপ্রিল। মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম কি ছিল? এটা ছিল হচ্ছে FF, ঠিক আছে, FF বা ফ্রিডম ফাইটার্স, এটাই নাম ছিল, ঠিক আছে। তারপরে দেখো যে হচ্ছে EPR এর পূর্ণরূপ কি ছিল? ইস্ট পাকিস্তান রাইফেলস। তারপরে অপারেশন সার্চলাইট কি ব্যাখ্যা করো? অনুসরণমূলক প্রশ্ন দেখো যে এখান থেকে 1971 সালে 25শে মার্চকে ইতিহাসে কাল রাত কেন বলা হয়? স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা ছিল প্রশংসনীয়, ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যা করে দিবা। মুক্তিযুদ্ধে প্রচার মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা করো, ঠিক আছে। এগুলোই মোটামুটি এখান থেকে প্রশ্ন। তারপরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন? এটা অবভিয়াসলি ইন্দিরা গান্ধী। ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? এটা হচ্ছে 3 ডিসেম্বর হামলা হয়, 6 ডিসেম্বর, ইয়েস 6 ডিসেম্বর প্রদান করে। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত মহাসাগরে মার্কিন সোভিয়েত নৌবহরের ব্যাপক উপস্থিতি কি নামে পরিচিত? এটা হচ্ছে কি?
বল প্রয়োগিক কূটনীতি, ঠিক আছে। তারপরে এসো যে হচ্ছে চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করার কতদিন পর নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভ করে, এটা হচ্ছে 40, মানে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। তারপর একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের সময় পাকিস্তান সে দেশে সাহায্যের জন্য গেলে তিনি ন্যায়সঙ্গত সমাধান বের করার আহ্বান জানান, কয়ের সাথে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে, এটা অবভিয়াসলি হচ্ছে চেপেং ফি কু। তারপরে আসো যে হচ্ছে, আচ্ছা আমরা একটু বোর্ড কোশ্চেনগুলোর দিকে যাই। সাইমন রিং কোন দেশের নাগরিক, এটা হচ্ছে যুক্তরাজ্যের। আচ্ছা এখানে দুইটা চ্যাপ্টার মিলাই কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা ওয়েট, তারপরে দেখো যে হচ্ছে সৃজনশীলগুলো একটু দেখি আমরা, সৃজনশীলগুলো একটু দেখি। খ্রিস্টাব্দের 2021 খ্রিস্টাব্দের মে মাসে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এই হামলায় স্বাধীনতাকামী হাজার হাজার নিরস্ত্র অসহায় ফিলিস্তিনি নারী শিশু নির্মমভাবে শহীদ হয়। এরপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, পত্রিকা, অফিস, স্কুল, কলেজ, পেট্রোল পাম্প সহ অনেক কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। শেষ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক আক্রমণ বন্ধ হয় গণহত্যা। যাই হোক, গণহত্যা এখনও বন্ধ হয় নাই, এটা এমনি জাস্ট উদ্দীপক বানাই দিয়ে দিছে। উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? অবভিয়াসলি আমাদের এই যে অপারেশন সার্চলাইট বা আমাদের যে 25শে মার্চের যে গণহত্যা বা আমাদের যে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক যে আমাদের গণহত্যা, সেটা উক্ত ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। বিশ্লেষণ করো। ক খ বাবার সাথে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ঘুরতে যায় এবং সেখানে তিনি পাকিস্তানি যে হচ্ছে 25শে মার্চের কাল রাতের যে নিষ্ঠুরতা, মুক্তিযুদ্ধকালীন হানাদার পাক বাহিনীর বর্বরতা, বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর আল শামসের যে হচ্ছে দেশের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের কাহিনী শুনে তারা ভীষণভাবে বিচলিত এবং মর্মাহত হয়। তবে বীর বাঙালি প্রতিরোধ যুদ্ধের গল্প শুনে তারা কি একই সাথে খুশিও হয়। উদ্দীপকের আলোকে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা ও বর্বরতা ব্যাখ্যা করে দিবা। উক্ত নিষ্ঠুরতা বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তোমার মতামত দাও, করে দিবা, ঠিক আছে। তারপরে আসো যে সুজন তার ভাইয়ের সাথে মহানগর, আমার বারবার হচ্ছে রিফ্রেশ করা লাগতেছে, বুঝছো, তোমাদের কমেন্টগুলো পড়ার জন্যে। আচ্ছা দেখো, এইটা নিয়ে আমি এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছো, এটা নিয়ে আমি লাস্টে কথা বলবো। এটা হচ্ছে আমাকে একটু মনে করাই দিবা লাস্টের দিকে। আচ্ছা এরপর আসো যে হচ্ছে সুজন তার ভাইয়ের সাথে মহানগর নাট্য থিয়েটারে নাটক দেখতে যায়। নাটকের কাহিনীতে দেখা যায় একটি দেশের গভীর রাতে ঘুমন্ত জনগণের উপর দেশের সেনাবাহিনী আক্রমণ চালায়, ঘরবাড়ি পুড়িয়ে দেয়, বিশ্ববাসী একে গণহত্যা বলে আখ্যায়িত করে। উদ্দীপকের সুজনের দেখা নাটকের কাহিনীতে পঠিত বইয়ের কোন ঘটনার প্রতিফলন দেখা যায় বর্ণনা করো। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলার বিভিন্ন স্থানে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। তোমার মতামত দাও। অবভিয়াসলি এখানে মুক্তিযুদ্ধের কাহিনীটা উল্লেখ করবা, মানে মুক্তিযুদ্ধের আমাদের হচ্ছে যে অপারেশন সার্চলাইট সেটার কাহিনী উল্লেখ করবা এবং পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলার বিভিন্ন স্থানে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। অর্থাৎ 26শে মার্চ থেকে যে 4 এপ্রিল, এই 26শে মার্চ থেকে 4 এপ্রিল যে প্রতিরোধগুলো গড়ে ওঠে এগুলো তুমি ব্যাখ্যা করবা। এই প্রতিরোধে কাদের কাদের অবদান আছে, যেমন হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, সিআর দত্ত, তারপরে হচ্ছে তোমার আরও যাদের অবদান আছে তাদের কথাগুলো এখানে উল্লেখ করবা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি তুমি সৃজনশীলগুলো অ্যান্সার করবা। ওকে ওয়েট, আচ্ছা ওয়েট, আচ্ছা এখান থেকে তোমরা টপিকস কি পড়বা বলে দিই। টপিকস পড়তে পারো যে হচ্ছে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ। এই প্রশ্নটা মনে হয় তোমরা আজকে কতবার যে করলা যে পিডিএফ দিব কিনা, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। দেখো পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা
এটা পড়বা, বাঙালি জনতার প্রতিরোধ যুদ্ধ, এই যে প্রতিরোধ কিভাবে করছিলাম আমরা, এটা পড়বা। এবং লাস্টলি মুজিবনগর সরকারের গঠন পড়বা। ঠিক আছে, মুজিবনগর সরকার কিভাবে গঠন হয়, কবে গঠন হয়, এই সম্পর্কে একটু ডিটেলস পড়বা। ঠিক আছে, তারপরে দেখো অষ্টম অধ্যায়, আমরা একদম লাস্ট অধ্যায়ে চলে আসছি। ওয়েট, আচ্ছা এটা আমি অলরেডি অনেকবার অ্যান্সার দিয়ে ফেলছি। ঠিক আছে, এটা আমি লাস্টে আরেকবার যে অ্যান্সার দিব। ঠিক আছে, তোমরা তোমাদের যেসব আরও যেসব কোয়েশ্চেন আছে তোমরা একটু রাখো, লাস্টের দিকে এসে এগুলো অ্যান্সার করবো আমরা। আচ্ছা, তারপরে দেখো যে হচ্ছে অষ্টম অধ্যায়টা দেখো, যে অষ্টম অধ্যায় নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে মুক্তিযুদ্ধে বাংলাদেশ এবং বহির্বিশ্ব, এই বহির্বিশ্বে আমাদের হচ্ছে বাংলাদেশের প্রতি কী কী অবদান ছিল, ঠিক আছে, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো দেখো যে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত সরকারের জনগণ এবং প্রচার, ভারত সরকার এবং হচ্ছে জনগণ ও প্রচার মাধ্যম। তো এখানে দেখো যে ভারত সরকারের সহযোগিতাগুলো এখানে কী কী ছিল। দেখো এখানে এক্সাগ্রেট করে কিছু লেখার দরকার নাই, তুমি যেটা ভালো মনে করো, তুমি যেটা বেটার মনে করো, তুমি সেটাই লিখবা। এখানে অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার, আহা ভারত ছাড়া আমরা স্বাধীন হতেই পারতাম না, আহা ভারত মানে ভারত আমাদের জন্য কি ছিল, আমাদের জান ছিল, প্রাণ ছিল, এই ছিল এই ছিল, এক্সাইটেড করার দরকার নাই ভাই। ঠিক আছে, এইটার ওই আগের রেজিম নাই, আগের রেজিম বাদ। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখবো ভাই, আমরা নিজের রক্ত দিয়ে এই জায়গায় আসছি, আমরা কারো দয়া পরবশ হয়ে, আমরা কারো, এটা আমাদের রাষ্ট্র যেই আমাদের বাংলাদেশ, কারো দয়া কেনা না, সবসময় এটা মাথায় রাখবা। ঠিক আছে, সো যতটুকু অবদান, ঠিক আছে, স্বীকার করতে তো সমস্যা নাই, যতটুকু অবদান স্বীকার করলাম। ঠিক আছে, তারাও তো স্বার্থ ছাড়া সাহায্য করে নাই, স্বার্থ ছিল তাদেরও। ঠিক আছে, স্বার্থ ছাড়া কেউই চলে না এই দুনিয়াতে। ঠিক আছে, ভাইয়ের অ্যাক্টিং স্কিল, আরে আরে আগের এক্সামগুলোর জন্য আলাদা আলাদা এমসিকিউ পড়ছ। আচ্ছা আমরা একটু ক্লাসের দিকে একটু মনোযোগ দিই। ঠিক আছে, তো যাই হোক, এনিওয়েজ, তো দেখো যে হচ্ছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক সহযোগিতা, এটা তো মাস্ট ছিল, কারণ তিনি অনেক দেশ ঘুরে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি জনমত আদায়ের জন্য ভূমিকা রাখছিলেন। ঠিক আছে, অস্ত্র এবং প্রশিক্ষণ এটাও ভারত আমাদেরকে দিছে, প্রোভাইড করছে। শরণার্থীদের আশ্রয়, বলা হয় যে হচ্ছে প্রায় যে ত্রিপুরা রাজ্য ছিল, সেই ত্রিপুরা রাজ্যের প্রায় মানে পুরো জনসংখ্যার, ওই জনসংখ্যার সমান শরণার্থী কিন্তু ওইখানে হচ্ছে আমাদের ছিল। ঠিক আছে, এটা কিন্তু বলা হয় অনেক সময়। তারপরে দেখো যে হচ্ছে প্রবাসী সরকার গঠন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন, এখানেও ভারতের অবদান ছিল। তারপর হচ্ছে 7টি রাজ্য সরকার, 24টি ভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং 12টি আন্তর্জাতিক সংস্থা শরণার্থীদের ত্রাণ তৎপরতায় অংশ নেয়, এখানেও কিন্তু তাদের একটা অবদান ছিল। ঠিক আছে, তারপরে দেখো যে হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ দিকে 1971 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। এই হামলার ফলে পাকিস্তান ভারত চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। দেখো 3রা ডিসেম্বর তারা কি হামলা চালায়, ঠিক আছে, এবং পরবর্তীতে কিন্তু 6 ডিসেম্বর তারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়, ভারত কিন্তু আমাদেরকে 6 ডিসেম্বরে স্বীকৃতি দিয়ে দেয়। তো যাই হোক, ওটা আলাদা ম্যাটার। তো দেখো যে হচ্ছে ভারত সরকার মুক্তিবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে 21 নভেম্বর যৌথ কমান্ড গঠন করে এবং 6 থেকে 16 ডিসেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী কি বিরুদ্ধে যোগ দেয়। মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ডের প্রধান ছিলেন কে? ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল মানেকশ, আর পূর্বাঞ্চলের প্রধানের নেতৃত্ব পান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। অর্থাৎ মানেকশ এবং হচ্ছে জগজিৎ সিং অরোরা, এরাই কি ছিলেন? এই যৌথ বাহিনীর নেতৃত্বে ছিলেন। ঠিক আছে, তারপরে আসো
আমরা খুব দ্রুত যাব। দেখো গণমাধ্যমের সহযোগিতা কি কি ছিল, যে হচ্ছে 27শে মার্চ থেকে রেডিওতে দেশাত্মবোধক গান, তারপরে হচ্ছে বাংলাদেশের সামরিক অভিযানের নানান খবর আকাশবাণী থেকে প্রচার হতে থাকে। এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা কি তোমাকে বলি, সেটা হচ্ছে যে পাকিস্তানিরা তো আমাদেরকে গালাগালি করতো, ঠিক আছে, তো তারা সব গালাগালি কাকে কাকে ধরে করতো, আকাশবাণীকে ধরে গালাগালি করতো, ঠিক আছে, যে হচ্ছে আকাশবাণী এই ওই অনেক খারাপ সেই, কারণ তারা হচ্ছে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এইটা হচ্ছে তারা কখনো মুখ দিয়ে উচ্চারণ করতো না, কারণ যখনই তারা বলতে যাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তখনই তো বাংলাদেশের স্বাধীনতাটা তারা স্বীকার করে নিল, তাই না? তো এই কারণে হচ্ছে তারা কি কখনো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বলতো না, তারা সবসময় ওই আকাশবাণীকে ধরেই তারা হচ্ছে গালাগালি করতো, এ করতো সেই করতো, যে আকাশবাণী খারাপ, এই মিথ্যা খবর প্রচার করতেছে, এই করতেছে ওই করতেছে। বাট দেখো যে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে একটা বিরাট অবদান রাখছে, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা বই পড়তে সাজেস্ট করবো, যে তোমরা যদি টাইম পাও, এইচএসসি শেষ হওয়ার পর তো একটা টাইম পাবা, তখন তোমরা একটা বই পড়তে পারো, চরমপত্র, এম.আর. আখতার মুকুলের, ঠিক আছে, ওটা ওনারই অনুষ্ঠান ছিল চরমপত্র। সো ওই বইটা পড়লে তোমরা হচ্ছে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে একটা আইডিয়া পাবা, ঠিক আছে, যে কিভাবে এইটা রান করতো, ঠিক আছে। সো আচ্ছা, এটার প্রশ্নের উত্তর অনেকবার দিয়ে দিছি, এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়ে দিছি। শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোয়েশ্চেন, যেহেতু তোমরা অলরেডি 2 বছর তোমরা এই বইটা পড়ে ফেলছো, ঠিক আছে, এখানে আসলে যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে এখনো অবধি এটা ইনক্লুডেড আছে, সো কোনো কিছু স্কিপ করার দরকার নাই, শেখ মুজিবুর রহমানকেও স্কিপ করার দরকার নাই, বা অন্য কোনো চ্যাপ্টারে স্কিপ করার দরকার নাই, সবই পড়ে যেতে হবে, ঠিক আছে। সাপোজ তুমি যেই বোর্ডে পরীক্ষা দিচ্ছ, সেই বোর্ডে শেখ মুজিবুর রহমান থেকে কিছু একটা কোয়েশ্চেন করে দিল, তুমি কি ওখানে কি তুমি তখন তো তোমাকে বসে থাকতে হবে না পরীক্ষায়, সাপোজ তুমি স্কিপ করে গেলা, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, তারপরে যদি তোমাকে পরীক্ষায় বসে থাকতে হয়, এটা তো তোমার জন্য খারাপ না। তো এর চেয়ে ভালো তুমি সব প্রস্তুতি নিয়েই যাও, তারপরে তুমি দেখো কি হয়, ঠিক আছে। আর ইতিহাস, একটা জিনিস মাথায় রাখবা, ইতিহাস সবসময় লেখে হচ্ছে বিজয়ীরা, ইতিহাস কখনো হেরে যাওয়া মানুষ লেখে না, লুজাররা কখনো ইতিহাস লেখে না, ইতিহাস লেখে সবসময় বিজয়ীরা। সো ইতিহাস যখন ওই আমল থেকে ওইভাবে লেখা হয়ে আসছে, বিগত আওয়ামী রেজিমে যেভাবে ছিল ওইভাবে লিখে আসছে, ঠিক আছে, ওরা ওভাবে লিখে আসছে, ওরা ওভাবে এক্সাগারেট করে আসছে সব কিছু, ঠিক আছে। তার মানে তো এই না যে তুমি অ্যাকচুয়াল যে ইতিহাস সেটাকে তুমি হচ্ছে লিখবা না, ঠিক আছে, তুমি লিখলা, ঠিক আছে। এটা তো আমিই তোমাকে বললাম যে হচ্ছে তুমি ওই যে যখন তোমাকে ভারতের অবদান পড়াচ্ছিলাম, মুক্তিযুদ্ধে ভারতের অবদান, তখন তো আমিই তোমাকে বললাম যে হচ্ছে কোনো কিছু এক্সাগারেট করে লেখার দরকার নাই ভাই, তুমি যতটুকু তোমার বইয়ে আছে, যতটুকু তোমাকে বইয়ে প্রোভাইড করছে, তুমি ততটুকু লিখবা, তোমার কোনো কিছু এক্সাগারেট করার দরকারই নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবা সব সময়। এম.আর. আখতার মুকুল, চরমপত্রের লেখক এম.আর. আখতার মুকুল, ওটা ওনারই অনুষ্ঠান ছিল, এম.আর. আখতার মুকুলের ওটা ওনারই অনুষ্ঠান ছিল, এবং ওইটা অনেক হাসির একটা অনুষ্ঠান ছিল। উনি আর কি ঢাকাইয়া ভাষায় ওই হচ্ছে যে কোথায় কতজন হানাদার বাহিনী মারা গেছে ওই খবরগুলো প্রচার করতো, তারপরে আরও নানানভাবে মানে একটা করতো আর কি, পাকিস্তানি সেনাবাহিনীদের ব্যঙ্গ করতো, ঠিক আছে। সো ওই জিনিসটা আর কি খুব করছে। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান কতটা বেশি ছিল এটা তোমরা মানে মডার্ন ডেতে যখন তোমরা ফিল করতে পারছো, আমি জানি না যে তোমরা জুলাই গণ অভ্যুত্থানে তোমরা কতজন ছিলা, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে দেখবা যে হচ্ছে আমাদের যে হাতের কাছে যে সোশ্যাল মিডিয়া, এটাই ছিল হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বিকজ মিডিয়া আমাদেরকে কিছু দেখাচ্ছে না, মিডিয়া ব্ল্যাক আউট, সব কিছু ব্ল্যাক আউট, আমরা কোনো বিপ্লবের কোনো মানে আমরা কোথাও কিছু জানতে পারতেছি না, যে পুলিশ কতজনকে মারতেছে, আমরা জানতেছি না যে হচ্ছে কোথায় কতজন মারা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বাট আমরা কিন্তু একটা জায়গায় জানতে পারতাম, সেটা হচ্ছে কি ফেসবুক। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনেকটা এমন ছিল না, তখনকার যুগের মানুষটা কীরকম ছিল, মানে রেডিও নিয়ে বসে থাকতো, একদম রেডিও নিয়ে বসে থাকতো যে কখন মুক্তিযোদ্ধাদের খবর দিবে, কখন কোথায় করবে। আর মুক্তিযোদ্ধারাও কি ওই রেডিও নিয়ে বসে থাকতো খবরের জন্য এবং সংকেতের জন্য, কারণ রেডিওর মাধ্যমে তারা সংকেত দিত যে সাপোজ ধরো যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা এলাকায় আক্রমণ হবে, সাপোজ ধরো, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা এলাকায় আক্রমণ হবে, চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা এলাকায়
আক্রমণ হবে বা সেখানকার মুক্তিযোদ্ধারা বসে আছে। তো এখন চাঁপাইনবাবগঞ্জের গান কি? গম্ভীরা। গম্ভীরা গান মানে যে কোনো একটা গম্ভীরা গান হলে আমি বুঝতে পারবো যে কি এটা চাঁপাইনবাবগঞ্জকে ইন্ডিকেট করতেছে, তাই না? তখন কি রেডিওতে হয়তো তখন গম্ভীরা গান চালাই দিত, কোনো একটা গম্ভীরা গান, হ্যাঁ, নানা নাতিদেরকে নিয়ে বা কিছু একটা নিয়ে, ট্রেডিশনাল যে গানগুলোর কথা বলতেছি, তখন যে সেটা যখন চালাইতো তখন কি করতো, তখন এই যে চাঁপাইনবাবগঞ্জে যেসব মুক্তিযোদ্ধারা বসে থাকতো ওরা তখন বুঝতো কি যে না, এখন তাহলে আমাদেরকে আক্রমণে যাইতে হবে। এইটা হচ্ছে একটা সংকেত। ওরা এই সংকেতগুলো বুঝতে পারতো, সিগন্যালগুলো ওরা বুঝতে পারতো যে এখন আমাদেরকে কেন্দ্র থেকে, মানে এই যে মুজিবনগর সরকারের বা এই যে টোটাল যে সিস্টেমটা আছে, আমাকে কেন্দ্র থেকে নির্দেশনা দিচ্ছে যে ঠিক আছে তুমি এখানে যাও, এখানে আক্রমণ করো, এখানে আজকে আক্রমণ করার কথা, এখানে আক্রমণ করো। তখন তারা সেখানে আক্রমণ করতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা অনেকটা এরকম ছিল। আর আমাদের যেই এই মডার্ন ডেতে যখন আমরা জুলাই বিপ্লবে যখন আমরা আসলাম, জুলাই বিপ্লবে কিন্তু এই আমাদের হাতের যে ফোন, এই যে সোশ্যাল মিডিয়া, এটাই কিন্তু আমাদের ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনেকে দেখবা যে এটাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে তুলনা করছে, এই যে সোশ্যাল মিডিয়াটাকে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তারপরে দেখো যে হচ্ছে এখান থেকেও কি তারা হচ্ছে গণমাধ্যমের নানান খবর আমরা জানতে পারি। মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তি দেখো, বৃহৎ শক্তি বাংলাদেশের পক্ষে শক্তি কারা ছিল? বাংলাদেশের পক্ষে ছিল ভারত ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল এবং ইউরোপের কিছু দেশসমূহ ছিল, যেগুলা দেশসমূহ আর কি সমাজতান্ত্রিক ভাবতারা বা সমাজতান্ত্রিক মতাদর্শে ছিল। আচ্ছা, আমার কাছে অ্যাডমিন অ্যাক্সেস, আচ্ছা তোমরা একটু কমেন্ট কম করে তোমরা ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? কমেন্ট পরে কইরো, লাস্টে কমেন্ট আমি প্রশ্ন নিব, তোমাদের থেকে প্রশ্ন নিব, তখন কমেন্ট কইরো। তারপর হচ্ছে কি দেখো যে পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং মুসলিম রাষ্ট্রসমূহ এরা হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল মোটামুটি। তো দেখো সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কী ছিল, যে 1971 খ্রিস্টাব্দের 1 থেকে 10 ডিসেম্বর জাতিসংঘের যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের পক্ষে যে হচ্ছে যুদ্ধ বন্ধের যে প্রস্তাব, সেখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কি ভেটো প্রদান করে। ভেটো প্রদান ক্ষমতাটা কি, সেটা হচ্ছে যে দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি সদস্য রাষ্ট্র ছিল, 5টি সদস্য রাষ্ট্রের যে হচ্ছে জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে যে হচ্ছে তাদের একটা সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে যে তাদের একটা ভোট প্রদান করার ক্ষমতা ছিল, সেটাকে কি ভেটো বলতেছে। অর্থাৎ এই ক্ষমতাটাকে যদি হচ্ছে কেউ একজন যদি ভোট আউট করে দিত, তাহলে কি সেই প্রস্তাবটা আর পাস হতো না বা সেই প্রস্তাবটা আর হতো না, আসতো না, মানে প্রস্তাবটা আর গৃহীত হতো না। তো এইটাই হচ্ছে মূলত কি সেই ভেটো ক্ষমতা, ঠিক আছে? তো দেখো যে হচ্ছে কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এরা কিন্তু বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন করে। এবং দেখো 1972 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি কিন্তু সোভিয়েত রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই ডেটগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? স্বীকৃতি কে কবে স্বীকৃতি দেয়, ভারত কবে স্বীকৃতি দেয়, সোভিয়েত রাশিয়া কবে স্বীকৃতি দেয়, ঠিক আছে? এগুলো ঠিক আছে। এই তো ভেটো ক্ষমতা সম্পর্কে বললাম যে হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা সদস্য রাষ্ট্র কারা কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে চীন। এই 5টা সদস্য রাষ্ট্র যারা ছিল, এরা যে কোনো সিদ্ধান্তকে কি করতে পারতো, যে কোনো সিদ্ধান্তকে এরা ভোট আউট করে দিতে পারতো। যেমন সাপোজ একটা ধরো যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে যুদ্ধবিরতি হবে বা বাংলাদেশে যুদ্ধবিরতি চায়। এখন বাংলাদেশের যুদ্ধবিরতি এখন ধরো যে 5টা রাষ্ট্র, তাই না? 5টা রাষ্ট্রের মধ্যে সাপোজ যুক্তরাষ্ট্র চায়, যুক্তরাজ্য চায়, তারপর হচ্ছে ফ্রান্সও চায়,
তারপরে হচ্ছে কি চীনও চায়, চায়নাকে রাশিয়া, চায়নাকে রাশিয়া। এখন দেখো যে এই রাশিয়া যেহেতু চাচ্ছে না, তার মানে কি এই সিদ্ধান্তটা গৃহীত হবে না, অর্থাৎ এই 5টা রাষ্ট্রের 5 জনকেই চাইতে হবে। ঠিক আছে, এই 5টা রাষ্ট্রের যে হচ্ছে এই যে ভোট দেওয়ার ক্ষমতা, এই হ্যাঁ বা না যে ভোট দেওয়ার ক্ষমতা, এইটাকে হচ্ছে কি বলতেছে, ভেটো বলতেছে। খুবই ইজিলি বুঝো, ঠিক আছে, ইজি জিনিস। তারপরে আসো, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। দেখো যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল, যুক্তরাষ্ট্র টোটালি আমাদের এগেনস্টে ছিল। দেখো পাকিস্তানের মিত্ররাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এই বিষয়ে নীরব ভূমিকা পালন করে অ্যাজ ইউজুয়াল। জাতিসংঘ আসলে তেমন কোনো ভূমিকায় রাখতে পারে না। দেখো কারণ হচ্ছে জাতিসংঘ অ্যাকচুয়ালি চলেই হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ফান্ডিংয়ে চলে, ঠিক আছে, সো এটা তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। তো দেখো যে হচ্ছে পাকিস্তান, তারা হচ্ছে দেখো এই বিষয়ে নীরব ভূমিকা পালন করে। মার্কিন সরকার পাকিস্তানের পক্ষ নিলে সে দেশের আইনসভা, কংগ্রেস এবং সিনেটের অন্যান্য সদস্য কি ওরা কিন্তু আমাদের পক্ষে অবস্থান করে। শিল্পী, সাহিত্যিক, এরা বুদ্ধিজীবী, এরা কিন্তু আমাদের পক্ষে অবস্থান করে। পাকিস্তানের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠায়, যাতে ছিল 14টি বড় এবং কয়েকটি ছোট যুদ্ধ জাহাজ। সোভিয়েত রাশিয়া এর জবাবে, 7ম নৌবহরের জবাবে সোভিয়েত রাশিয়া 26টি যুদ্ধ জাহাজ তার নৌবহরে থাকায় বাংলাদেশকে নিয়ে আমেরিকা রাশিয়ার নৌযুদ্ধ বঙ্গোপসাগরে ঘটে নাই। এখন দেখো যে হচ্ছে যুক্তরাষ্ট্র যখন তার 7ম নৌবহরটা আমাদের বঙ্গোপসাগরে পাঠাই দিল, তখন কিন্তু তার আগে কিন্তু কি সোভিয়েত ইউনিয়ন কিন্তু কি তার যে হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন সংবলিত যে হচ্ছে তার যে ফ্লিট, ঠিক আছে, তার যে নেভাল ফ্লিট, সেটাকে সে বঙ্গোপসাগরে আগেই ডিপ্লয় করে রাখছিল। যার কারণে যুক্তরাষ্ট্র যখন আসছে, তখন কিন্তু তারা যখন দেখলো যে না এখানে আগে থেকে সোভিয়েত রাশিয়া বসে আছে, তখন কিন্তু তারা কি আর আগানোর সাহস পায় নাই। তখন কিন্তু ওই টাইমে যদি সোভিয়েত রাশিয়া না থাকতো, তখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর দখল করে ফেলতো এবং আমাদেরকে কি চারিদিক থেকে ঘিরে নিত। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, আমেরিকার ফান্ডিংয়েই চলে এটা। ঠিক আছে, সো এই কারণেই দেখো যে জাতিসংঘ কিন্তু মূল যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তারা কোনো জায়গাতে সমাধান করতে পারে না। এই যে দেখো মিডিল ইস্টের অবস্থায় দেখো, তুমি বেশি দূর যাইতে হবে না ভাই, তুমি ফিলিস্তিনের অবস্থায় দেখো। ঠিক আছে, কি করতে পারছে? কিছুই করতে পারে নাই। কেন পারে নাই? ওই যে আব্বু রাগ করবে, ওদের আব্বুই তো হচ্ছে ওইটা যে পাপা রাগ করেগা। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো যে হচ্ছে চীনের দেখো চীনও কিন্তু আমাদের এগেনস্টে ছিল। চীনও কিন্তু যুদ্ধে লজিস্টিক সাপোর্ট দিছে পাকিস্তানকে। তো দেখো যে হচ্ছে জাতিসংঘের সদস্যপদ লাভের আবেদনে হচ্ছে চীন ভেটো প্রদান করে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করে, সেখানে কিন্তু চীন ভেটো প্রদান করে এবং পাকিস্তানের পক্ষের শক্তি ছিল হচ্ছে চীন। পাকিস্তানের অস্ত্রের যোগানদাতা, মানে ওয়ান অফ দ্য ওয়েপন সাপ্লায়ার্স, সেটাও কিন্তু ছিল হচ্ছে এই চীন। তারপরে দেখো গ্রেট ব্রিটেন কিন্তু গ্রেট ব্রিটেনের সরকার কিন্তু আমাদের বিপক্ষে থাকলেও গ্রেট ব্রিটেনের অন্যান্য যারা হচ্ছে পার্লামেন্টের সদস্য ছিল, কিংবা দেখা যাচ্ছে গ্রেট ব্রিটেনের যারা আমাদের অন্যান্য দেখা যাচ্ছে শিল্পী ছিল, সাহিত্যিক ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা কিন্তু আমাদের পক্ষে ছিল। তো দেখো যে হচ্ছে লন্ডন ছিল, এই লন্ডন শহরটা ছিল টোটাল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের কেন্দ্র এবং ব্রিটেনের পত্রপত্রিকা, সরকার, জনগণ, পার্লামেন্টের অধিকাংশ সদস্য কিন্তু তারা কিন্তু আমাদের পক্ষেই ছিল। ঠিক আছে, তো দেখো যে হচ্ছে তারপর দেখো যে হচ্ছে লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, সে কিন্তু একটা হচ্ছে কনসার্ট আয়োজন করে। ঠিক আছে, সেটা চলো আমরা দেখে নেই। মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি এবং দান সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 40,000 লোকের সমাগমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশন করেন এবং সেখানে সেই কনসার্টটার নাম ছিল কি কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ কে অ্যারেঞ্জ করেন? জর্জ হ্যারিসন এবং কি ইন্ডিয়া থেকে কি আচার্য রবিশঙ্কর, এরা দুজন মিলে কিন্তু কি কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের কিন্তু তারা উদ্যোগ নেন। কোথায় আয়োজিত হয়? নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। নিউ ইয়র্ক শহরের কি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। ঠিক আছে,
ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। ঠিক আছে, তারপরে আসো সেটা হচ্ছে যে বিবিসি সাংবাদিক মার্ক টালি মুক্তিযুদ্ধের সময় নিরলস পরিশ্রম করে গণহত্যার রণাঙ্গনের সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। লন্ডনের ডেইলি টেলিগ্রাফে 27 বছর বয়সী সাংবাদিক সাইমন ড্রিং কিন্তু ব্রিটিশ সাংবাদিক ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে সারা ঢাকা শহর চষে বেড়ান এবং 20 রোল ছবি তুলে তিনি কি জার্মান দূতাবাসের মাধ্যমে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেন। অর্থাৎ এই যে মার্ক টালি এবং সাইমন ড্রিং এরাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারপরে দেখো লন্ডনের টেলিভিশনের প্রতিনিধি শিলা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যুদ্ধের চিত্র সারা পৃথিবীতে প্রচার করে বুঝিয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধ কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাঙালির বাঁচা মরার লড়াই। এই দুঃসাহসী মহিলা মেজর খালেদ মোশাররফের সাথে রণাঙ্গনে প্রায় 1 সপ্তাহ বাংকারে বসে যুদ্ধের ছবি তুলেছিলেন। তোমরা মনে হয় ওনার ইন্টারভিউটা দেখে থাকবা, উনি একটা ইন্টারভিউ দিছিল, ওনার ইন্টারভিউটা মেবি তুমি দেখে থাকবা, অনেক ক্লিয়ারলি উনি কথা বলছিল। ঠিক আছে, জাতিসংঘ নিয়ে আমরা সেকেন্ড পেপারে কিন্তু কথাবার্তা আছে আমাদের। ঠিক আছে, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল জাতিপুঞ্জ আর পরবর্তীতে জাতিসংঘ। ঠিক আছে, ওইটা নিয়ে এখন ভাবতে হবে না, এখন আপাতত এটার দিকে ফোকাস করো। তো দেখো যে হচ্ছে 1974 সালে 17 সেপ্টেম্বর কি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এইটাও একটু মাথায় রাখবা। তারপরে দেখো প্রবাসী বাঙালিদের ভূমিকা, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাকশন কমিটি, যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যস্থ মহিলা সমিতি, যুক্তরাজ্যস্থ চিকিৎসক সমিতি, এরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রাখে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের দ্বারা গঠিত হয় হচ্ছে কি বাংলাদেশি লীগ অব আমেরিকা। তারপর হচ্ছে গণহত্যার প্রতিবাদে 29শে মার্চ ওয়াশিংটনের ক্যাপিটাল হিল, হোয়াইট হাউস, ওয়ার্ল্ড ব্যাংক প্রভৃতি গুরুত্বপূর্ণ ভবনের সামনে প্রায় 300 লোক সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। ওদের উপর কিন্তু কেউ গুলি চালায় না। ঠিক আছে, যদি এটা বলতে হয় না, বাট দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমেরিকার যখন হোয়াইট হাউস আমরা দেখি, যে তুমি যদি কখনো যদি আমেরিকায় যদি তোমার যাওয়ার সুযোগ হয়, সৌভাগ্য হয়, তুমি দেখবা যে হচ্ছে, বা তুমি বিভিন্ন ভিডিওতে দেখবা ওরা হোয়াইট হাউসের সামনে একদম প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ায় আছে। সাপোজ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে না, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা জিনিস লিখে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় আছে, কিচ্ছু না, জাস্ট দাঁড়ায় আছে। ওকে কোনো পুলিশ এসে ধরে নিয়ে যায় না, ওকে বরং পুলিশ প্রোটেকশন দেয়। ঠিক আছে, ওকে পুলিশ উল্টে প্রোটেকশন দেয়। ইফ ইউ নো ইউ নো, কি বুঝাতে চাইলাম। আর আমাদের বাংলাদেশ, ওই যে একটা বিখ্যাত কথা আছে না, যে পোস্ট ডিলিট করো সমস্যা হবে। ঠিক আছে, আমরা তো আসলে মুখে ফ্রিডম অফ স্পিচের কথা বলি, বাট অ্যাকচুয়ালি আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারি না, কেউই পারবে না এটা, কোনো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কেউই পারবে না এটা। ঠিক আছে, যে ফ্রিডম অফ স্পিচের যে প্র্যাকটিসটা, যেটা ইউএসএতে আছে বা অন্যান্য জায়গায় আছে, সেটা কি বাংলাদেশে নাই। কারণ কি, ওই যে আমাদের মন মানসিকতা, নিতে পারি না, ক্রিটিসিজম নিতে পারি না, অন্যের সমালোচনাটাকে নিতে পারি না। সো এইটাই আসলে আমাদেরকে কি পিছায় রাখছে। তারপরে দেখো যে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের দ্বারা গঠিত হয় কি বাংলাদেশ লীগ অব আমেরিকা। আর এটা তো বললামই যে হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, এই জায়গায় কি লোকজন সমাবেত হয়ে কি তারা আন্দোলন করে। তারপরে দেখো যে হচ্ছে বিদেশি ব্যক্তিবর্গের ভূমিকা, বিদেশি ব্যক্তিবর্গের ভূমিকার মধ্যে হচ্ছে WS ওডারল্যান্ডের ভূমিকাটা ওখানে অন্যতম। তিনি ছিলেন হচ্ছে বীর প্রতীক, মারা গেছেন মেবি রিসেন্টলি। তারপর হচ্ছে রাজনীতিবিদ ছিল, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা ছিল, MP জনস্টনের ভূমিকা ছিল, রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পলরগিনির ভূমিকা ছিল, তারপর হচ্ছে এডওয়ার্ড কেনেডির ভূমিকা ছিল, সিনেটর হ্যারিস সহ আরও অনেকের ভূমিকাই মোটামুটি ছিল। ঠিক আছে, কূটনীতিবিদদের মধ্যে হচ্ছে আর্চার কে ব্লাড, ঠিক আছে, তোমরা অনেকে তার নাম শুনছো। তারপরে কূটনীতিক জ্যাকব মালিক। ঠিক আছে, এরাই মূলত কি আমাদের মুক্তিযুদ্ধটাকে কি ত্বরান্বিত করছে, বাহিরে থেকে ত্বরান্বিত করতে অবদান রাখছে। পোস্ট সমস্যা করো, ডিলিট হবে। হাই রে ফাইজলামো। আচ্ছা ঠিক আছে, মন দাও, ক্লাসে মন দাও। দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী, সাহিত্যিক এবং সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। জর্জ হ্যারিসনের ভূমিকাটা তো তোমাদেরকে বললামই। তারপর হচ্ছে কবি ফয়েজ,
কবি ফয়েজ গণহত্যার প্রতিবাদে লিখিত কবিতা ডন পত্রিকায় প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করে। তারপর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনের যে কনসার্টটা, ওইটাও তোমাকে বললাম। সাইমন রিংয়ের কথাও বলছি, মার্ক টালির কথাও বলছি, পাকিস্তানের সাংবাদিক হামিদ আক্তার সহ আরও অনেক সংবাদকর্মী ছিলেন যারা আমাদের মুক্তিযুদ্ধে অকৃত্রিম ভূমিকা রাখেন। ঠিক আছে, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসবে দেখো, আমরা একদম আমাদের পিডিএফ ক্লাসের শেষেই পেয়ে যাবা, পিডিএফ ক্লাসের শেষেই পেয়ে যাবা। এখন দেখো জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে কি কি আসতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই ইজি। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা কেন প্রদান করা হয়? এটা মূলত বিদেশিদেরকে প্রদান করা হয়। ঠিক আছে, ডাব্লিউ.এস. ওয়াটারল্যান্ডটা পাইছিলেন। তারপর হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিলেন বলে দিবা, তিনি হচ্ছে ব্রিটিশ সঙ্গীত শিল্পী ছিলেন। তারপরে কি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন? সাইমন রিং অবভিয়াসলি। তারপরে আসা হচ্ছে অনুধানমূলক প্রশ্ন, ইন্দিরা গান্ধীর পরিচয় দাও। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো, করে দিবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ব্যাখ্যা করো, এটাও খুবই ইজি। কনসার্ট ফর বাংলাদেশ বলতে কি বুঝো বললাম, যে হচ্ছে জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর এর যে হচ্ছে তত্ত্বাবধানে বা তাদের যে উদ্যোগে যে কনসার্টটা হয়েছিল নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। ঠিক আছে, সেখান থেকে কিছু ফান্ড আসছিল আমাদের। ভেটো ক্ষমতা বলতে কি বুঝো? অলরেডি বলছি যে ভোট প্রদান করে কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে কি ভেটো ক্ষমতা। এটা কি আছে? এটা কাদের আছে? যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছিল তাদের যে হচ্ছে 5টা রাষ্ট্র আছে, প্রধান রাষ্ট্র আছে, সেই প্রধান রাষ্ট্রের কি এই ভেটো ক্ষমতা আছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখো এমসিকিউ, মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। প্রবাসী বাঙালিদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনের মূল কেন্দ্র কোনটি ছিল? লন্ডন, যেটা বলছিলাম। পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে 7ম নৌবহর পাঠায় কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল কে? চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। চীন আর যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে বিরোধী রাষ্ট্র। কনসার্ট ফর বাংলাদেশ উদ্দেশ্য ছিল তহবিল সংগ্রহ, বিশ্ব জনমত গঠন, শরণার্থীদের সাহায্য প্রদান। এখানে হচ্ছে এটা হচ্ছে 2 ও 3। ঠিক আছে, 1, 2 ও 3 তিনটাই দিতে পারো। ঠিক আছে, এটা যার যার আসলে ইয়ে থেকে, বাট এখানে আমি যখন অ্যান্সার দেখছিলাম অ্যান্সার এখানে 2 আর 3 দেওয়া। ঠিক আছে, তারপরে দেখো যে হচ্ছে উদ্দীপকের সাথে উদ্দীপক হারিয়ে ফেললাম। আচ্ছা, উদ্দীপকের সাথে দেখো ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের উত্থাপিত সকল প্রস্তাবে ইসরায়েলের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। উদ্দীপকের সাথে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে কোন রাষ্ট্রের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য রয়েছে? অবভিয়াসলি সোভিয়েত রাশিয়া। তারপরে আসো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলোর কথা বলতেছো। ফার্স্টে ছিল হচ্ছে, এগুলো তো উত্তর দিলাম একবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিল হচ্ছে ইন্দিরা গান্ধী। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা কেন প্রদান করা হয়? এটা হচ্ছে বিদেশিদেরকে প্রদান করা হয়, বিদেশিদের অবদানের জন্য। ঠিক আছে, বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা। জর্জ হ্যারিসন কে ছিলেন? উনি হচ্ছে ব্রিটিশ সঙ্গীত শিল্পী ছিলেন। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। তারপরে কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন? ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং। তিনি কি 20 রোল ছবি তোলেন এবং সেটা কি পরবর্তীতে তিনি জার্মান দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের যে বহির্বিশ্বের তিনি কি প্রচার করে দেন। ঠিক আছে, এগুলোই ছিল। ওকে, তারপরে আসো, আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, এখানে সৃজনশীল চলে যায়। দেখো একটু ওয়েট। আচ্ছা, তোমরা কমেন্টে একটু ইয়ে না করে তোমরা হচ্ছে একটু দেখো, মনোযোগ দাও। দেখো যে হচ্ছে মোজাম্বিক আফ্রিকার সর্বদক্ষিণের একটি দেশ। দেশটি পৃথিবীখ্যাত সমুদ্র সৈকত, আকর্ষণীয় প্রবাল দ্বীপ,
যাই হোক, এখানে হচ্ছে অধিকার সপক্ষে সারা বিশ্বের কাছে সহযোগিতা কামনা করে, তাদের ডাকে সাড়া দিয়ে সোভিয়েত ইউনিয়ন সমমনা দেশগুলো এগিয়ে আসলেও একটি বৃহৎ শক্তি এর বিরোধিতা করে মিত্র দেশগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মোজাম্বিক 1975 খ্রিস্টাব্দে স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান লাভ করে। উদ্দীপকে মোজাম্বিকের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী বৃহৎ দেশটির ভূমিকা ব্যাখ্যা করো, অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটা ব্যাখ্যা করতে বলতেছে। মিত্র দেশগুলোর সহযোগিতা স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল, তোমার মতামত দাও। তারপরে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমতো তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতিম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে। উদ্দীপকের মতো তোমার পাঠ্য বইয়ের কোন কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল ব্যাখ্যা করো। উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে, তোমার পাঠ্য বইয়ের আলোকে তা হচ্ছে বিশ্লেষণ করো। তারপরে দেখো যে হচ্ছে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি বড় আক্রমণ শুরু করে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা বলছে রুশ অভিযান শুরুর পর 24 ঘন্টাতে ইউক্রেনের প্রায় 5 লক্ষ মানুষ গৃহহীন হয়। আচ্ছা, ওয়েট, মিয়ানমার, আচ্ছা ঠিক আছে, এইটার অ্যান্সার হচ্ছে হবে গয়ের অ্যান্সার হচ্ছে হবে বাংলাদেশের কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এখানে অবভিয়াসলি ইন্ডিয়ার নামটা চলে আসবে। উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল কিনা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। এটাও ব্যাখ্যা করবো যে হচ্ছে ইন্ডিয়ার যে কন্ট্রিবিউশন সেটা আমাদের বিজয়কে কিভাবে ত্বরান্বিত করেছিল। তারপরে দেখো যে হচ্ছে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো। আচ্ছা, তারপরে দেখো পোল্যান্ড, মলদোভা, রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে 5 লক্ষ মানুষ গৃহহীন হয়ে, মানে শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে তারা ঢুকে পড়ছে। পোল্যান্ড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা 10 লক্ষ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেবে। এখন দেখো উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ ইন্ডিয়া যে আমাদের যে এই শরণার্থী হিসেবে ইন্ডিয়া যে আমাদেরকে যে আশ্রয় দিছিল সেটা এখানে উল্লেখ করবা। স্বাধীনতা যুদ্ধে আশ্রয়দানকারী দেশটি কিভাবে সহযোগিতা করেছিল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো, অর্থাৎ ইন্ডিয়ার সহযোগিতাগুলো কী কী ছিল। এখানে তুমি গণমাধ্যম সহযোগিতা উল্লেখ করতে পারো, যে আকাশবাণী রেডিওর কথা উল্লেখ করতে পারো, বা তুমি হচ্ছে এখানে অন্যান্য ত্রাণ সহযোগিতার কথা উল্লেখ করতে পারো, এগুলো তুমি এখানে উল্লেখ করতে পারো। তারপরে দেখো আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অস্ত্র সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল, নৌ ও পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে। ঠিক আছে, ব্রিটিশরা কিন্তু আমাদের পুরা বিশ্বের মোড়ল হইতে পারত, বাট ব্রিটিশরা এটা ছেড়ে দেয়। ঠিক আছে, আর কি আমেরিকাকে ছেড়ে দেয়। তারপরে দেখো যে উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও। খুবই ইজি এখানে, ইন্ডিয়া। সেটা শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য। মানবিক সাহায্য, ওই যে শরণার্থী আশ্রয় দেওয়াকে এখানে হচ্ছে মানবিক সাহায্য হিসেবে পোট্রে করা হচ্ছে। তারপরে আসো এই চ্যাপ্টার থেকে তুমি কি টপিকস কভার করবে। এখানে বেশি টপিকস খুব একটা বেশি নাই। এই চ্যাপ্টার থেকে তুমি দেখবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারত সরকার, জনগণ এবং প্রচার মাধ্যম, এইটা দেখবা, এবং মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গ। বৃহৎ শক্তিবর্গের মধ্যে কাদেরকে দেখবা? যুক্তরাষ্ট্র দেখবা, তারপর হচ্ছে ব্রিটেন দেখবা, এবং হচ্ছে একই সাথে তুমি হচ্ছে কি সোভিয়েত ইউনিয়নটাও দেখবা। এই তিনটা দেখলেই মোটামুটি তোমার ম্যাক্সিমাম যে টপিক সেটা হচ্ছে কি কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজে বাজে কমেন্ট করলে কিন্তু ব্যান করে দেওয়া হবে। ঠিক আছে, আজে বাজে কমেন্ট করো না, ব্যান করে দেওয়া হবে। অনেকক্ষণ ধরে দেখতেছি।
আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের যার যে প্রশ্ন আছে সেটা আমাকে বলো, কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন বা অন্য কোনো কিছু। এইটার মাধ্যমেই, এই চ্যাপ্টারের মাধ্যমেই মূলত আমাদের ইতিহাস প্রথম পত্রের আজকের যে ম্যারাথন ক্লাসটা সেটা শেষ হলো। এইটা ধরো যে অলমোস্ট, আমি যদি ওইখানে দেখি ওখানে অলমোস্ট কতক্ষণ ছিল, ওইখানে অলমোস্ট এটা প্রায় 3.5 ঘন্টা মতো ছিল, 3 ঘন্টা 40 মিনিট মতো ছিল। আর এখানে এটা এখন যাচ্ছে হচ্ছে এখন এটা প্রায় 1 ঘন্টা মতো যাচ্ছে। সো টোটাল 4 ঘন্টা, মোটামুটি 4 ঘন্টা 40 মিনিট মতো তোমাদের সাথে আমি ছিলাম। তোমাদের সমস্যাগুলো দেখাই দেওয়ার চেষ্টা করছি, বা তোমাদের যে টোটাল যে টপিকটা সেটা তোমাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ওভারভিউ, এবং একই সাথে হচ্ছে সৃজনশীল আর এমসিকিউ তুমি কিভাবে কভার করবা। পিডিএফ তুমি পেয়ে যাবা, ঠিক আছে, পেজ থেকেই পাবা, পিডিএফ নিয়ে টেনশন করার দরকার নাই। এবার তোমরা তোমাদের আনুষঙ্গিক প্রশ্নগুলো করো, যে হচ্ছে ধরো তুমি তোমাদের যদি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, কিংবা যদি তুমি যেই প্রশ্নগুলো তোমার মনে হয় যে না আমি এগুলো মিস করে গেছি, এগুলো তখন তুমি করো। দেখো সিকিউ কোথা থেকে আসতে পারে এটা তো আসলে এইভাবে বলা যাচ্ছে না, তবে তুমি শিওর থাকো যে পলাশির যুদ্ধ বা বক্সারের যুদ্ধ থেকে একটা কোয়েশ্চেন যে কোনো একটা বোর্ডে, এটা বোর্ডের উপর ডিপেন্ড করে অনেকটা, ঠিক আছে। ঠিক আছে, এখন ধরো যে কোনো বোর্ড একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে বা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে যায়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি ওরা ওই অনুসারে দেখা যাচ্ছে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। সো এটা আসলে বলা খুবই টাফ, তবে তুমি যদি প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করো, তুমি যদি টেস্ট পেপারটা খুলো বাসায়, তখন তুমি কি ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গাটা তোমাকে এফোর্ট দিতে হবে। কোয়েশ্চেনের প্যাটার্ন দেখলেই তুমি সেই জিনিসটা ধরতে পারবা। সব পড়তে হবে, এক এক বোর্ডে এক এক জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসে। ছয় অধ্যায়ের কোন জায়গাটা বুঝোনি একটু আরেকবার বলো, 6 অধ্যায়ের কোন জায়গাটা? লাহোর প্রস্তাবটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, লাহোর প্রস্তাব 1900, ওয়েট এটা একটু লিখে বুঝাই যেহেতু স্লাইড অনেক দূরে চলে গেছে। আচ্ছা, লাহোর প্রস্তাব 1940 সালে, লাহোর প্রস্তাব 1940 সালে লাহোর প্রস্তাব গঠন করা হয়। লাহোর প্রস্তাবের হচ্ছে তিনটা ধারা ছিল। তিনটা ধারার মধ্যে প্রধান যে থিমটা ছিল সেটা হচ্ছে কি, যে হচ্ছে পূর্ব এবং পশ্চিমাঞ্চলের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে নিয়ে হচ্ছে কি স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, বা সেগুলোকে নিয়ে হচ্ছে স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এই লাহোর প্রস্তাবটা ছিল মূলত হচ্ছে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব আছে, সেই জিন্নার দ্বিজাতি তত্ত্বেরই কি একটা সহজ ব্যাখ্যা ছিল এই লাহোর প্রস্তাব। এবং এই লাহোর প্রস্তাবটা কে পাশ করে? এটা হচ্ছে পাশ করে শেরেবাংলা এ.কে ফজলুল হক, ঠিক আছে। তখন অবধি শেরেবাংলা মানে ছিল না, মানে শেরেবাংলা তখন দেখা যাচ্ছে যে ওই উপাধি তখন ইয়ে ছিল না, বাট ফার্স্ট থেকে ওনাকে ওই নামেই ডাকা হতো, ঠিক আছে। মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে, 1970 সালের প্রেক্ষাপটটা বলেন। আচ্ছা, 1970 সালের নির্বাচনী প্রেক্ষাপটটা হলো, দেখো যে যখন তোমার হচ্ছে 69 সালে গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু হচ্ছে কি আমরা কি জানি যে হচ্ছে আইয়ুব খানের, এক মিনিট, সরি, আইয়ুব খানের, দেখো যে হচ্ছে 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে কি আইয়ুব খানের পতন হলো। আইয়ুব খানের পতন হওয়ার পর কি সেখানে কি আইয়ুব খানের প্লেসে কে আসলো? ইয়াহিয়া খান আসলো। ইয়াহিয়া খান আসার পরে কি করলো? বললো যে হচ্ছে ঠিক আছে তোমরা একটু ঠান্ডা হও, তোমাদেরকে আমি সাধারণ নির্বাচন দিয়ে দিচ্ছি। এই ইয়াহিয়া খান যখন সাধারণ নির্বাচন দিল, তারপরে দেখো যে সাধারণ নির্বাচনে কিন্তু এই কি বলে, সাধারণ নির্বাচনে কিন্তু হচ্ছে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, ঠিক আছে। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ দুইটা পরিষদে, ঠিক আছে। জাতীয় পরিষদে তারা কতটা আসন পাইছিল? 167টা। প্রাদেশিক পরিষদে তারা কতটা আসন পাইছিল? 298টা। এই নাম্বারগুলো একটু মনে রাখবা, তাহলেই মনে করো যে এখান থেকে তোমার অ্যান্সার করাটা ইজি হবে।
আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছে তমদ্দুন মজলিস কি? তমদ্দুন মজলিস হলো হচ্ছে ভাষা আন্দোলনের যে হচ্ছে ভাষা আন্দোলনের জন্য গঠিত প্রথম সাংস্কৃতিক সংগঠন, সেটাই হলো হচ্ছে তমদ্দুন মজলিস, যেটা হচ্ছে কি আবুল কাসেমের নেতৃত্বে গঠিত হয়। আচ্ছা, 53 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়, এটা ভুল কইরো না। 54 সালে না, 53 সালে। 54 সালে তো নির্বাচন হয়। পিডিএফ পেজেই পাবা। আচ্ছা, সাল বছর আর খ্রিস্টাব্দতে যে কনফিউশনগুলো তোমাদের লাগতেছে, সেই কনফিউশনটা তোমরা চেষ্টা করবা যে হচ্ছে প্রত্যেকটা জিনিসটা গুছায় পড়ার, আর সব সাল মনে রাখতে হবে না। তো আর তুমি চেষ্টা করবা যে সালটা একটু সিরিয়ালি মনে রাখার। তুমি যেই বই ফলো করো না কেন, প্রত্যেকটা বইয়ের শেষে কিন্তু দেখবা যে একটা আছে যে সালওয়ারি ঘটনা। তো ওই সালওয়ারি ঘটনাটা যদি তোমরা একটু যাওয়ার সময়, পরীক্ষা আগে যাওয়ার সময় যদি দেখে যাও, তাহলে কিন্তু তোমার সালটা তুমি সিরিয়ালি মনে রাখা ইজি হবে। কারণ তুমি পরীক্ষার হলে তুমি যত সাল দিবা বা যত ডেট দিবা, ততই কিন্তু তোমার কি দেখা যাচ্ছে টিচার তোমার খাতাটাকে একটু ভালো করে দেখার চান্সটা একটু বাড়বে। আচ্ছা, মন্ত্রী মিশন পরিকল্পনাটা তেমন কঠিন কিছু না। তুমি দেখো যে হচ্ছে তোমার 1956 সালে দেখো যে হচ্ছে তোমার যখন 1946 সালে 1946 সালে দেখো যে যখন তোমার হচ্ছে এই কি বলে, যখন তারা অনুভব করলো যে হচ্ছে তাদের সংবিধানে কিছু চেঞ্জ আনা উচিত, বা তাদের হচ্ছে নতুন একটা শাসনতন্ত্র তৈরি করা উচিত, সেখান থেকে যেই তারা পরিকল্পনাটা প্রণয়ন করছিল, সেটাই মূলত মন্ত্রী মিশন পরিকল্পনা। বাট এটা স্থায়ী হয় নাই, ঠিক আছে। এই মন্ত্রী মিশন পরিকল্পনার পরেই কিন্তু পরবর্তীতে ওইটা মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে তখন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন আসে এবং হচ্ছে কি 1947 সালে কি ভারত এবং পাকিস্তান দুইটি রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, দেওয়ানি লাভটা হচ্ছে মূলত সেটা হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষমতা। ঠিক আছে, দেওয়ানি লাভটা হচ্ছে মূলত রাজস্ব আদায়ের যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি দেওয়ানি লাভ। ঠিক আছে, জাতীয় চার নেতা পড়তে হবে না, তবে একটু আইডিয়া নিয়ে রাখতে পারো। ঠিক আছে, বাট জাতীয় চার নেতা ওইভাবে পড়ার দরকার নাই। জাস্ট তুমি মুজিবনগর সরকারের যে হচ্ছে গঠনটা, সেখানে কারা কারা ছিল, কারা কারা সেখানে হচ্ছে কোন কোন পদে ছিল, এটা একটু মনে রাখলেই তোমাদের জন্য এনাফ। আচ্ছা, একজন লিখছো যে হচ্ছে আগরতলা মামলাটা কি? আচ্ছা, আগরতলা মামলা হলো যে হচ্ছে দেখো 66 সালে যখন 6 দফা হলো, 6 দফা হওয়ার পরে 1968 সালে যখন হচ্ছে যখন শেখ মুজিবের জনপ্রিয়তা যখন পিকে ছিল, তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান কি করলো যে হচ্ছে আমাদের এই যে পূর্ব পাকিস্তান, এটাকে সশস্ত্র একটা সংগ্রামের মাধ্যমে সে স্বাধীন করার চেষ্টা করলো। সশস্ত্র সংগ্রামে স্বাধীন করার চেষ্টা করার পরে তারপরে যখন সে চেষ্টা করলো বলতে কি এটা পরিকল্পনা করছিল, তো এই পরিকল্পনাটা কোনো একটাভাবে ফাঁস হয়ে যায়। তো এই পরিকল্পনা ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে তার উপর যে হচ্ছে মামলাটা দেওয়া হয়, সেটা হচ্ছে আগরতলা মামলা। আগরতলা হচ্ছে ত্রিপুরার একটা জায়গা। ঠিক আছে, ত্রিপুরার একটা জায়গার নাম হচ্ছে আগরতলা। ঠিক আছে, এবং এটা যেহেতু ত্রিপুরায় করা হয়েছিল, সেহেতু এটার নাম হচ্ছে ওইভাবেই চলে আসছে আগরতলা মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা, ষড়যন্ত্র ওয়ার্ডটা উল্লেখ করবা। ঠিক আছে,
এটা পরবর্তীতে কিন্তু এই আগরতলা মামলার পরে কিন্তু হচ্ছে 1969 সালে কি গণ অভ্যুত্থানে সেটা পরিণত হয় এবং পরবর্তীতে কি আইয়ুব খানের পতন হয়, ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। ঠিক আছে, একটা টাইম লাইন ধরে মনে রাখবা, প্রত্যেকটা জিনিস একটা টাইম লাইন ধরে মনে রাখবা। আচ্ছা, মুজিবনগর সরকার ওই যে বললাম যে হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকার, যে সরকারটা হচ্ছে আমাদের দাবি দাওয়াগুলোকে কি বহির্বিশ্বের কাছে প্রেজেন্ট করতে পারবে, সেই সরকারটা কি কবে গঠিত হয়? সেটা হচ্ছে 10 এপ্রিল গঠিত হয়, 17 এপ্রিল হচ্ছে সেটা শপথ গ্রহণ করে। ঠিক আছে, এটাই হচ্ছে মুজিবনগর সরকার। ঠিক আছে, এখানে রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল হচ্ছে কি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এইটাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তবে তোমাদের সাথে আমার এতটুকুই আর কি। তোমাদের সাথে আমার এতটুকুই ছিল আর কি। আশা করি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিতে পারছি। তো তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিবা। ঠিক আছে, আর টেনশন করার কোনো দরকার নাই। লাস্ট মোমেন্টে জাস্ট মাথাটা ঠান্ডা রেখে তোমরা এখন এই ক্লাসটা করার পরে, এতক্ষণ যেহেতু এই ক্লাসটা করছো, একটু ব্রেক নিবা, দেখা যাচ্ছে একটু ব্রেক নিবা, রেস্ট নিবা। রেস্ট নেওয়ার পরে কি তোমরা ফুল এফোর্ট দিয়ে তোমরা কি তোমাদের পড়াশোনাটা চালাই যাবে, এবং আশা করি তোমরা তোমাদের কালকে পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ। আমি ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আরেকবার আসবো, তো ওইটাই আমার লাস্ট ক্লাস হবে তোমাদের সাথে, মানে এই এইচএসসি 25 ব্যাচের সাথে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।